সেনাবাহিনী কোনো দল, ব্যক্তি বা পরিবারের সম্পদ নয়। সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী বাহিনীকে আরও শক্তিশালী করার ঘোষণা। নিশ্চিত হবে বিডিআর হত্যার বিচার। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। সই করা জুলাই সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করবে সরকার। বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর জানাতে খেলার সময়ে যুক্ত হবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উত্থাপন না করা 16টি অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধী দল। অংশীজনের মত নিয়ে সংসদে তোলার চিন্তা সরকারের। 31 দফা থেকেও সরে গেছে বিএনপি, অভিযোগ জামায়াতের। হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও 10 শিশুর। নতুন ভর্তি 1250। ঢাকাসহ 4 সিটিতে টিকাদান শুরু 20 এপ্রিল থেকে সারা দেশে। ডেঙ্গু নিয়েও সচেতনতার আহ্বান মন্ত্রীর। বাজারে ভোজ্য তেলের সরবরাহ কমিয়েছে কিছু কোম্পানি, বললেন বাণিজ্য মন্ত্রী। জনগণকে স্বস্তি দিতে আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত। মজুদ বিরোধী অভিযানে জরিমানা। মালয়েশিয়ার অবৈধ শ্রমিকদের বৈধ করতে ইতিবাচক সাড়া। শ্রম বাজারও খুলবে শীঘ্রই, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সিন্ডিকেট ভেঙে অল্প খরচে কর্মী পাঠাবে সরকার। এবং হরমুজ দিয়ে জাহাজ চলাচলে টোল দিতে হবে রিয়ালে। তেহরানের সিদ্ধান্তের পর প্রণালী অবরোধের ঘোষণা ট্রাম্পের। উপযুক্ত সময়ে ইরানকে ধ্বংসের হুমকি। পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপরে 1.5 দশকের শাসন আমলে নানাভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টাও করা হয়েছে। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের সম্পদ নয় জানিয়ে তিনি বলেছেন, বাহিনীকে আরও শক্তিশালী করতে চায় সরকার। সরকার প্রধান আরও বলেছেন, জুলাই সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। রোববার সকালে ঢাকা সেনানিবাসের দরবার হলে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সশস্ত্র বাহিনীর সদস্যরা। পরে সশস্ত্র বাহিনীর দরবারে সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান। এ সময় সেনাবাহিনীর আধুনিকায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন তিনি। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করা হবে বলেও জানান তিনি। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছি, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। সশস্ত্র বাহিনী যদি শক্তিমান এবং ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশকে কেউ কখনো পরাভূত করতে পারবে না। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের সম্পদ নয় উল্লেখ করে অভ্যুত্থানের সময় অন্তর্বর্তী সরকারের আমল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। 2024 সালের 5ই আগস্ট পরবর্তী অস্থির সময়ে এবং দৃশ্যমান প্রশাসনিক অচলাবস্থাতেও সশস্ত্র বাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টিতে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দেশের শিল্প অঞ্চল, নগর বন্দর এবং স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রেও সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল ইতিবাচক। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়।
সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্র মেরামত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। শুধুমাত্র আর্থসামাজিক কর্মসূচি নয়, রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপি সরকার জুলাই সনদ স্বাক্ষর করেছিল। যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। 1.5 কোটি প্রবাসীকে প্রবাসী কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুদ্ধ বিধ্বস্ত ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সংসদে উত্থাপন না করা 16টি অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে রাজনীতি করছে বিরোধী দল। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ নিয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, কার্যকারিতা হারানো অধ্যাদেশগুলো যাচাই বাছাই এবং অংশীজনের মত নিয়ে সংসদে তোলা হবে। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 97টি বিল আকারে, 13টি সংশোধিত আকারে, 7টি রহিত করে পাশ হলেও উপস্থাপন করা হয়নি 16টি। ফলে কার্যকারিতা হারিয়েছে উত্থাপন না করা অধ্যাদেশগুলো। বিচার বিভাগ মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সংস্কারের উদ্যোগগুলোকে আইনি বৈধতা না দেয়ায় সরকারের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। এ নিয়ে রাজনীতিতে শুরু হয় বিতর্ক। রোববার সচিবালয়ে 133টি অধ্যাদেশের বিষয়ে সংবাদ সম্মেলনে আসেন আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সহ উত্থাপন না করা 16টি অধ্যাদেশের বিষয়ে অধিকতর যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। অহেতুক বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান আইনমন্ত্রী। 117টাকে আইনে পরিণত করেছি। এটা অধিকতর যাচাই বাছাই করার জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি পার্লামেন্টের মাধ্যমে গোটা জাতিকে। সংসদের কাছে আইনের মাধ্যমে যখন বিলটা উপস্থাপন করছি, ইট বিকামস অ্যান্ড ইট ইজ পাসড, এটা আইনে পরিণত হয়ে যাচ্ছে। রহিতকরণ বিল হলেও এটা কিন্তু আইনে পরিণত হয়ে যাচ্ছে। যারা বলছেন আমরা এটা করি না, এটা বাদ দিয়েছি, এটা তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুম প্রতিরোধ, মানবাধিকার কমিশন ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনের সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে। কিছু কিছু বিষয়ে কোনো অধ্যাদেশের বিষয়ে তাদের বক্তব্য ছিল, এগুলো স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করে এটাকে আরও এনরিচ করে আমরা পরবর্তী সেশনে নিয়ে আসতে চাই। কিন্তু বিরোধী দলের সদস্যরা এই জিনিসগুলোকে রাজনীতিকীকরণ করেছেন, আমরা যেটা করতে চাই না। অন্তর্বর্তী সরকারের গণহারে করা 133টি অধ্যাদেশের প্রয়োজনীয়তা নিয়ে আইন বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন দুই মন্ত্রী। অনেকবার নির্বাচিত সংসদ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি তাদের 31 দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজস্থান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মতবিনিময় সভায় গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ফয়সালার ঘোষণা দেন 11 দলীয় জোটের নেতারা। রোববার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে 11 দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে শিরোনামে হয় মতবিনিময় সভা। এতে উপস্থিত হয়ে শহীদ পরিবারের সদস্যরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার শঙ্কা প্রকাশ করেন। মাজলুম দল হওয়া সত্ত্বেও বিএনপি ক্ষমতায় যাওয়ার পর শহীদের আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে গণরায়ের বিপক্ষে অবস্থান করবে এমন প্রত্যাশা আমাদের ছিল না। আমাদেরকে বাহিরে রাইখা তোমরা যা মনে চায় তাই করবো, সংসদে তা চলবে না। যদি সংসদে গণভোটের রায়ের মধ্যে দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না হয়, ফয়সালা রাজপথে হবে বলে হুঁশিয়ারি দেন 11 দলীয় জোটের নেতারা। আপনারা বিরোধী দলের কবর খুঁড়বেন, আবার নিজেরা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবেন, তাহলে মনে রাখবেন ওই কবরের আপনাদের জায়গাটা হবে সবার আগে। রক্তে ভেজা এই ইতিহাস জুলাই সনদকে বিএনপি পার্লামেন্টে অস্বীকার করে সংবিধান সংস্কার পরিষদকে অস্বীকার করছে, গণভোটকে অস্বীকার করছে। সংসদকে যদি সরকার কুক্ষিগত করে দেয় তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি। বিএনপি তাদের 31 দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। বিএনপি ওয়াদা দিয়েছিল 31 দফা সংস্কারের কথা বারবার বলে, এর প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার করবে তারা। এখন তারা তার বিপক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং তারা শুধু জাতির সাথে না, তাদের যে সংস্কারের দফা সেইটার সাথেও তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করে।
করছি। কেউ ফ্যাসিস্ট হওয়ার পায়তারা করলে রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন জামায়াত আমির। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও 10 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1200-রও বেশি রোগী। প্রাদুর্ভাব মোকাবেলায় ঢাকাসহ 4 সিটিতে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। টিকাদান সম্পন্ন হলে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন, ডেঙ্গুর বিরুদ্ধেও কাজ করছে সরকার। দেশজুড়ে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। ঢাকার 2 সিটি কর্পোরেশনে টিকাদান কর্মসূচি উদ্বোধনীতে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রশাসক সহ ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। তীব্র রোদ ও দাবদাহ উপেক্ষা করে রোববার সকাল থেকেই টিকাদান কেন্দ্রগুলোতে সন্তানদের নিয়ে আসেন অভিভাবকরা। জটিল আকার ধারণ করছে, তাই তার থেকে সুরক্ষার জন্য আসলাম। ভালোই লাগতেছে, বাচ্চাদের টিকা দেওয়াতে অনেক উপকার হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনে টিকাদান কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদান সম্পূর্ণ করা গেলে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসবে। From 6 months to 59 months, 1 month below 5 years, এই গ্রুপটাকে যদি আমরা টিকাদান কর্মসূচির আওতায় আনতে পারি, তাহলে আমরা মিজেলসের আত্মঘাতী হামলা থেকে বা রূপ থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারব। এদিকে নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করার কথা জানিয়েছেন ঢাকার 2 সিটির প্রশাসক। জনগণকে সাথে নিয়ে আজকে এই সরকার এগিয়ে যাচ্ছে। আগামীতেও যে কোনো সমস্যা আসবে আমরা সবাই মোকাবেলা করব। শুধু স্বাস্থ্যসেবা নয়, এর বাইরে অনেক কিছু আছে। পরিষ্কার পরিচ্ছন্ন, মশা ব্যবস্থাপনা, নাগরিক অধিকার, তাদেরকে আরো সহজ করে দেওয়ার জন্য তাদের পাশে থেকে মনে হয় কিছু কাজ করলে আপনার জন্য ভালো হবে, আমার দল উপকৃত হবে। ঢাকা ছাড়াও বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে টিকা কার্যক্রম চলবে 11 মে পর্যন্ত। সারা দেশে টিকাদান শুরু হবে 20 এপ্রিল। ঢাকার 2 সিটিতে টিকা পাবে 6 মাস থেকে 5 বছর বয়সী প্রায় 12,20,000 শিশু। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বাজারে ভোজ্য তেলের সরবরাহ কমিয়েছে কিছু কোম্পানি। ব্যবসায়ীর প্রস্তাব দিলেও জনগণকে স্বস্তি দিতে ভোজ্য তেলের দাম বাড়াচ্ছে না সরকার। সচিবালয়ে আমদানিকারক ও পরিবেশক কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। হঠাৎ সারা দেশে ভোজ্য তেলের সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। দোকানে দোকানে ঘুরে তেল কিনতে হচ্ছে ভোক্তাদের। কোথাও কোথাও তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে রোববার দুপুরে সচিবালয়ে ভোজ্য তেল উৎপাদক ও পরিবেশক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্য মন্ত্রী। প্রায় 2 ঘন্টার বৈঠকে ভোজ্য তেল আমদানি, বাজারে সরবরাহ পরিস্থিতি এবং দাম বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বৈঠকের বিরতিতে বাণিজ্য মন্ত্রী জানান, বাজারে কিছু কিছু ব্র্যান্ডের তেল কম সরবরাহের সত্যতা মিলেছে। শান্তিনগর এবং কারণ বাজারে গিয়েছিলাম, সেখানে অনেক দোকানদার আমাকে অভিযোগ করেছেন যে রূপচাঁদা এবং তীর, এই 2টা ব্র্যান্ডের কমতি। এ সময় ব্যবসায়ীদের বোতলজাত তেল লিটারে 12 টাকা দাম বাড়ানোর প্রস্তাবের বিপরীতে সরকারের সিদ্ধান্ত জানতে চাওয়া হয় বাণিজ্য মন্ত্রীর কাছে। মন্ত্রী জানান, জনগণের কথা চিন্তা করে ভোজ্য তেল সহ কোনো পণ্যেরই দাম বাড়ানো হচ্ছে না। যেহেতু ভোজ্য তেল একটা সংবেদনশীল পণ্য, কোনো কারণে এটার বাজারে একটু কমতি হলে আপনারা মনক্ষুণ্ণ হন, ক্রেতারা নাখুশ হন। আমাদের প্রথম প্রায়োরিটি, অগ্রাধিকার হচ্ছে দেশে কোনো দ্রব্যের মূল্য যাতে না বাড়ে। তো সেটিকে লক্ষ্য হিসাবে নিয়েই আমরা পদক্ষেপ নিব। সরকার নির্ধারিত দর অনুযায়ী বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম 195 টাকা, আর 5 লিটারের বোতলজাত তেলের দাম 955 টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখ 11টি উপজেলার 20,671 জনকে দেওয়া হবে কৃষক কার্ড। টাঙ্গাইল থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষিমন্ত্রী জানিয়েছেন, কার্ডের আওতায় ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সহজ শর্তে ঋণ সহ 10 ধরনের সুবিধা মিলবে। এই কর্মসূচি শতভাগ রাজনীতিমুক্ত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন মন্ত্রী। ফ্যামিলি কার্ড ও খাল খননের পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের নানা সুবিধা দিতে কৃষক কার্ড চালু করতে যাচ্ছে সরকার। পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী জানান, কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ সহ 10 ধরনের সুবিধা পাবেন কৃষকরা। ন্যায্য মূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি,
ন্যায্য মূল্যে সেচ সুবিধা প্রাপ্তি, সহজ শর্তে কৃষি ঋণ প্রাপ্তি, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রাপ্তি, ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা প্রাপ্তি। প্রাক পাইলটিং পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদেরকে কার্ডের মাধ্যমে সরাসরি বছরে 2500 টাকা করে নগদ সুবিধা দেবে সরকার। প্রাক পাইলটিং পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকগণকে কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি 2500 টাকা হারে বার্ষিক নগদ সুবিধা প্রদান করা হবে। উক্ত কার্ডের মাধ্যমে কৃষকগণ প্রণোদনা ও সেবা গ্রহণ করবে, সার, বীজ, মৎস্য, প্রাণী ও খাদ্য সহ বিভিন্ন কৃষি উপকরণ ক্রয় করতে পারবে। প্রাক পাইলটিং কার্যক্রমে 8 কোটি 38 লাখ টাকা খরচ হবে জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, কর্মপরিকল্পনা বাস্তবায়নে আগামী বাজেটে থাকছে বরাদ্দ। আমাদের লক্ষ্য 2 কোটি 27 লক্ষ কৃষক আছে, তাদের সবাই পাবেন। ন্যায্য মূল্যে যেমন কৃষককে পেতে হবে, ন্যায্য মূল্যে তেমনি ভোক্তাকে পেতে হবে। তার মানে যাতে করে আপনার মধ্যস্থতাকারীদেরকে কমানো যায়, সেটার কমানোর অন্যতম পদ্ধতি হচ্ছে ডিজিটাইজেশন করা। উদ্বোধনের দিন টাঙ্গাইল সহ 11টি উপজেলার 20,671 জন কৃষকের কাছে তুলে দেওয়া হবে কৃষক কার্ড, যা 4 বছরে পৌঁছে যাবে সারা দেশের কৃষকের কাছে। ধরনের কৃষক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শীঘ্রই খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। সিন্ডিকেট ভেঙে অল্প খরচে কর্মী পাঠাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বলেছেন, অবৈধ শ্রমিকদের বৈধ করার বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও এ সময় উল্লেখ করেছেন তিনি। নানা অনিয়ম আর রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেটের কারণে 2018 সালে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। তবে দায়িত্ব নেওয়ার পর বন্ধ দুয়ার খোলার উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। গেল সপ্তাহে মালয়েশিয়া সফর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। এ নিয়ে রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে মাহাদি আমিন জানান, শীঘ্রই উন্মুক্ত হবে মালয়েশিয়ার শ্রমবাজার। আমরা মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতু সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছি। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে বাংলাদেশের অবস্থান শুনেছেন এবং সেখানে ওনাদের আন্তঃমন্ত্রণালয়ের অনেক প্রতিনিধি ছিলেন। আমরা সেখানে বাংলাদেশের শ্রম বাজার উন্মুক্ত করবার জন্য ওনার সহযোগিতা চেয়েছি। তিনি নির্দেশনা দিয়েছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশে যেন বিদেশে, বিশেষত মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিকে সহজতর করে আবার পুনরায় চালু করা সম্ভব হয়। স্বল্প ব্যয়ে ও স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে দুই দেশ একমত হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। কিভাবে আমরা বিদেশে যাওয়া প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করতে পারি, বিশেষত মালয়েশিয়ায় যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি। অবৈধ শ্রমিকদের বৈধ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মাহাদি আমিন। যারা এই মুহূর্তে মালয়েশিয়ায় রয়েছেন সে বাংলাদেশি শ্রমিকদের জীবনমান কীভাবে আরও উন্নত করা যায়, ওনাদের সুযোগ সুবিধা কীভাবে বাড়ানো যায়, যাদের ডকুমেন্টেশন সমস্যা রয়েছে ওনাদেরকে কীভাবে লিগালাইজ করানো যায়, এবং এই বিষয়ে আমরা আমাদের দেশের অবস্থান তুলে ধরেছি। আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। এক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। এবছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে 18 এপ্রিল। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী জানিয়েছেন, 2-1 দিনের মধ্যে হজ ক্যাম্প পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে ফ্লাইটের শিডিউল বিপর্যয় হবে না বলে প্রত্যাশা মন্ত্রীর। এবছর বাংলাদেশ থেকে হজ পালনে সৌদি আরব যাবেন 78,500 জন। হাজিরা আল্লাহর মেহমান, ইনশাআল্লাহ আল্লাহ সব ব্যবস্থা করবে, কোনো জটিলতা হবে না ইনশাআল্লাহ বলে আছে। ফ্লাইটের কোনো জটিলতা হবে না। বিমান ভাড়া সামঞ্জস্য, বিমান ভাড়া অলরেডি বাড়িয়েছে, আপনারা আসলে না, বিমান ভাড়া বাড়ে নাই, বিমান ভাড়া কিছু কমেছে হাজিদের জন্য। হ্যাঁ, হাজিদের জন্য কমেছে। ফ্লাইট কবে থেকে শুরু হচ্ছে? ফ্লাইট 17 তারিখে রাত্রে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। কারাগার থেকে মুক্ত হলেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে দুপুরে ঢাকার সিএমএম আদালতে তার জামিন আবেদন মঞ্জুর করা হয়। গত 6 এপ্রিল মধ্যরাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ডিবি। পরে 7 এপ্রিল জুলাই আন্দোলনে লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। শুনানিতে রিমান্ড আবেদন নাকচ করে ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে জেল হাজতে পাঠান আদালত।
এবার বাণিজ্যের সংবাদ। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন যেন নিয়মে পরিণত হয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও কাঙ্ক্ষিত জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ চালকদের। এর মধ্যে সার্ভার জটিলতায় রোববারই বন্ধ হয়ে গেছে ফুয়েল পাস অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম। ঢাকার বাইরেও পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ লাইনে বেড়েছে গ্রাহক ভোগান্তি। রাজধানীতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষা এখন যেন নিত্যদিনের চিত্র। কারো অপেক্ষা রাত থেকে, আবার কারো অপেক্ষা 8 থেকে 10 ঘন্টা। এখন যদি তেল পাই তাই তো ভালো, আর যদি তেল না পাই তাহলে মনে করেন যে আপনার সারা যে জায়গায় যে কষ্ট করলাম এই কষ্টটাই আপনার বৃথা যাবে আর কি। সরকার তো বলতে আছে আমরা আশাতে আছে। এদিকে শুরুর দিনই বন্ধ হয়ে গেছে জ্বালানি তেল সরবরাহে কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস অ্যাপে তেল দেওয়ার কার্যক্রম। এজন্য সার্ভার জটিলতাকে সামনে আনছে কর্তৃপক্ষ। দেখলাম যে ফুয়েল পাস ছাড়াই সবাই তেল রিফিল করছে আর 10টা করে তেল দিচ্ছে, সাধারণের জন্য 5টা, ফুয়েল পাসের জন্য 10টা। এটা তো আমরা পাচ্ছি না। খুলনা নগরের বিভিন্ন পাম্পে সীমিত পরিসরে পেট্রোল, ডিজেল ও অকটেন দেয়া হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফিলিং স্টেশনে মোতায়েন করা হয় পুলিশ। 3-4 পাম্প ঘুরে এসে এক জায়গায় দাঁড়াচ্ছি তো 2-3 ঘন্টার বেশি দাঁড়ায় থাকা লাগতেছে। রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট নামের মোবাইল অ্যাপের মাধ্যমে শুরু হয়েছে জ্বালানি তেল বিক্রির কার্যক্রম। নতুন এই ব্যবস্থায় ফুয়েল পাম্পের দায়িত্বপ্রাপ্তরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি সরবরাহ করেন। এই অ্যাপের মাধ্যমে এই রাজশাহীর মহানগর এবং প্রতিটি উপজেলা সমস্ত রাজশাহীকে যত যানবাহন রয়েছে রেজিস্ট্রেশন আমরা আওতায় নিয়ে আসব। জামালপুরে জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে মোটরসাইকেল, ট্রাক, বাস, পিকআপ ভ্যানের দীর্ঘ লাইন দেখা যায়। রাতে 3টার সময় আমি আসলে লাইনে দাঁড়াইছি, এখন পর্যন্ত তেল পাই নাই। বন্ধের দিন আসছি, তারপরও ভোগান্তির কোনো শেষ নেই। ঠাকুরগাঁওয়ে দীর্ঘ অপেক্ষার পরও চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চালকরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্যারিস্টার শফিক আহমেদ 2009 থেকে 2014 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী ছিলেন। এছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। গাজীপুরে নিজ ঘর থেকে উদ্ধার হয়েছে গৃহবধূর মরদেহ। এদিকে নিখোঁজের একদিন পর রাজবাড়ীর পদ্মা নদীতে মিলেছে রিকশা চালকের মরদেহ। গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করা হয়েছে গৃহবধূ ঝরনার মরদেহ। স্বজনদের অভিযোগ, শনিবার রাতে স্ত্রীকে হত্যা করে বিষয়টি প্রতিবেশীকে জানিয়ে পালিয়ে যায় স্বামী অপু। রাজবাড়ী সদর উপজেলায় নিখোঁজের একদিন পর পদ্মা নদীতে মিলেছে রিকশা চালক লিটন খানের মরদেহ। ধারণা করা হচ্ছে রিকশা ছিনতাই করে লিটনকে হত্যা করে দুর্বৃত্তরা। এদিকে বান্দরবানের বালাঘাটায় বসতঘরে আগুনে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের মধ্যনগরে বাঁধের পাড় ধসে মাটি চাপায় মারা গেছেন কৃষক আরমান। দেখছেন 11টার সময়। উৎসবে রঙিন পাহাড়ি জনপদ। বর্ষবরণ ঘিরে পার্বত্য চট্টগ্রামে নানা আয়োজন। নদীতে ফুল ভাসিয়ে খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে শুরু হয়েছে বিজু, সাংরাই, বৈশাখীর আনুষ্ঠানিকতা। আনন্দে মাতোয়ারা তাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। হ্রদের জলে ভাসছে বিজুর ফুল। পাড়ে দাঁড়িয়ে গঙ্গাদেবীর আরাধনায় ব্রত রাঙ্গামাটির চাকমা সম্প্রদায়। রোববার সকালে কাপ্তাই হ্রদের ঘাটে দলে দলে ঐতিহ্যবাহী নতুন পোশাক পরে জড়ো হন চাকমারা। পুরানো বছরে গ্লানি, হিংসা, বিভেদ ভুলে নতুন শুরুতে রক্তজবা, রঙ্গন, গাঁদাসহ নাম না জানা বুনো ফুল কলাপাতায় সাজিয়ে ভাসিয়ে দেন তারা। বছরটাকে অনেক সুন্দরভাবে শুভকামনা করার জন্য এই রিচুয়ালটা, ফুল বাসানোর মাধ্যমে এই রিচুয়ালটা আমরা করি। সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমরা এটা মা গঙ্গিমার কাছে আমরা প্রার্থনা করি। খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পাড়ে ফুল দিয়ে পূজা ও স্নানের মধ্য দিয়ে বৈশাখীর আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসব দেখতে ভিড় করেন পর্যটকরাও। প্রার্থনা করি যাতে আমরা সবাই পাহাড়ি বাঙালি, আমরা সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারি। আমরা চাই পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে থাকতে। এছাড়া সাঙ্গু নদীর ঘাটে ফুল বিসর্জন দেন বান্দরবানের তঞ্জঙ্গা সম্প্রদায়। মোমবাতি জ্বালিয়ে প্রার্থনাও করেন তারা। প্রথমবারের মতো নারায়ণগঞ্জেও বিজু উৎসবের আয়োজন করা হয়। কাঁচপুর ও আশপাশের এলাকায় বর্ণাঢ্য র্যালি বের করে চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।
দেখছেন রাত 11টার সময়। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল দিতে হবে রিয়ালে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর এমন সিদ্ধান্ত জানিয়েছে ইরান। এদিকে হরমুজ অবরোধের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। উপযুক্ত সময়ে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। ইসলামাবাদ সংলাপ ব্যর্থতার জন্য পাল্টাপাল্টি দোষারোপ করেছে দুপক্ষই। পাকিস্তানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের ব্যর্থ সংলাপের পর নীরবতা ভেঙে অবশেষে নিজের প্রতিক্রিয়া জানালেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে উপযুক্ত সময়ে ইরানকে ধ্বংসের হুমকি দিয়েছেন তিনি। বলেন ওয়াশিংটন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। এমনকি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে অবরোধের ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের হুমকির আগে ইরানের ডেপুটি স্পিকার হাজি বাবি সাফ জানান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের হাতেই থাকবে। প্রণালীতে জাহাজ চলাচলে এখন থেকে রিয়ালে টোল দিতে হবে বলেও জানান এই রাজনীতিবিদ। পাকিস্তানে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যদিও কূটনৈতিক প্রচেষ্টার জন্য দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। এর আগে ইরানের সঙ্গে টানা 21 ঘন্টার উচ্চ পর্যায়ের আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় ইসলামাবাদ ছাড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। বিমানে ওঠার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় সহযোগিতা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যর্থ সংলাপের পরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোন আলাপ হয় পুতিনের। এ সময় একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মস্কো মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানান রুশ প্রেসিডেন্ট। রাহানুল রানা, সময় সংবাদ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।